আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিকেল ৫:১৫টার মধ্যে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের অগ্রগতি জানানোর আলটিমেটাম, না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। শরীফ ওসমান হাদির জানাজার নামাজে লাখো মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন। দেশের মানুষের হৃদয়ে বীর ওসমান হাদি চিরদিন থাকবেন বললেন প্রধান উপদেষ্টা, তার মন্ত্র ধারণ করে জাতিকে অগ্রগতির পথে নেওয়ার আহ্বান। ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক, বাংলাদেশের সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ। এবং মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি একে খন্দকারের দাফন আজ, রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে সমন্বয়ককে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। শরীফ ওসমান বিন হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের অগ্রগতি জানাতে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে ৫:১৫টায় শেষ হবে ২৪ ঘণ্টা। হাদির দাফন শেষে শাহবাগের সড়ক অবরোধ করে সমাবেশে এই আলটিমেটাম দেওয়া হয়। দাবি আদায় না হলে আজ বিকেল ৫:১৫টায় শাহবাগ চৌরাস্তায় আবারও সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। তবে কারো উস্কানিতে নাশকতায় না জড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। পরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ ছাড়েন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এই সরকার কি চায় না, ওসমান হাদির যে বিচার সেইটা তারা নিশ্চিত করতে চায় না। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুন। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনোদিন ইনসাফ আসবে না। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নেন লাখো মানুষ। তারা বলেন, হাদি তার কাজের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। হাদি হত্যার বিচারের দাবি জানিয়েছেন সব স্তরের মানুষ। রিয়াজ ইসলামের রিপোর্ট। যে সংসদে দাঁড়িয়ে দেশ ও দশের কথা বলার স্বপ্ন দেখতেন, সেখানেই শেষবারের মতো নিথর দেহে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। দুপুর ২টায় জানাজার নামাজ হলেও সকাল থেকে রাজধানী ও দেশের নানা প্রান্ত থেকে আসতে শুরু করেন নানা শ্রেণী পেশার মানুষ। মানুষের ঢল নামে মানিক মিয়া এভিনিউ ও খামারবাড়ি ছাড়িয়ে ফার্মগেট পর্যন্ত। ওসমান হাদির মরদেহ হাসপাতালের মর্গ থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা নিয়ে আসলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানাজার নামাজ শুরুর আগে হাদির জন্য সবার কাছে দোয়া চান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। হাদি হত্যার বিচারের দাবিতে সহিংসতার ডাকে সাড়া না দিতে সতর্ক করে ইনকিলাব মঞ্চ। আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেব, তবু ইনসাফের লড়াই ছাড়বো না। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। ছোট ভাই হাদি হত্যার বিচার চেয়েছেন বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক। আমার ৬ ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, ৫ থেকে ৭ ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। হাদের জানাজার নামাজে ইমামতিও করেন তার বড় ভাই। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওসমান হাদির বিপ্লবী চেতনা এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান জানাজায় অংশ নিতে আসা মানুষ। শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিল না, উনি ছিলেন ২৪শে বাংলাদেশের মুখপাত্র। তার মতো সাহসী, তার মতো আপোষহীন ব্যক্তি
আমার এই 24 বছরের লাইফে আমি কখনো দেখি নাই। ওসমান হাদির ধারণা যদি আমাদের বাঁচায় রাখতে হয়, আমাদের যুদ্ধে নামতে হবে। আমাদের জুলাই এখনো শেষ হয় নাই। জানাজার নামাজের পর শোক মিছিলেও নামে মানুষের ঢল। প্রত্যেকটা মানুষ তার জন্য চোখের পানি ফেলেছে। এটা আমরা তার জন্য দোয়া করি এবং তার এই রুহের মাগফিরাত কামনা করি। জুলাই গণ অভ্যুত্থানের যেসব হিরোরা আছে তাদেরকে প্রোটেক্ট করতে তারা ব্যর্থ হয়েছে। এই বিচার হতেই হবে। আমি এই দেশের মানুষের কাছে বিচার চাই, আমার ভাই বিচার না হয়। শোক আর ভালোবাসায় চিরবিদায় জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির পাশে সমাহিত করা হয় শরীফ ওসমান হাদিকে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নেওয়ার আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, হাদি দেশের মানুষের বুকের মধ্যে আছেন, চিরদিন থাকবেন। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এ ব্যাপারে জামায়াতে ইসলামী আশাবাদী। ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেয়া হয়েছে। সরকার এখন যা যা করছে তাতে জনগণ সন্তুষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, অতি দ্রুত হাদির খুনিদের আইনিভাবে শাস্তি নিশ্চিত করতে হবে। কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল এই দেশ, এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই করতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে আর চুমারার কোনো সুযোগ আমরা দেব না। আমরা দুর্নীতির সেই দুর্বেদ্য জাল বেড়া একবারেই ভেঙে তছনছ করে দিতে ইনশাআল্লাহ। এ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাহলেই হাদি এবং হাদিদের আত্মা শান্তি পাবে। এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে। বাংলাদেশের সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ে শনিবার এক বিবৃতিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। শার্লি বোচওয়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষগুলোর প্রতি গণমাধ্যম সহ সবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। কমনওয়েলথ মহাসচিব শরীফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের জনগণের শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানান। বলেন, ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংসতা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। সহিংসতায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি এবং সংযম প্রদর্শন, দায়িত্বশীল আচরণ ও বিদ্বেষ পরিহারের অঙ্গীকার করে অন্তর্বর্তী সরকারের বিবৃতিকে স্বাগত জানান কমনওয়েলথ মহাসচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে দেশে ফিরবেন সেই ফ্লাইটের 2 কেবিন ক্রু পরিবর্তন করা হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইটে রওনা হয়ে বৃহস্পতিবার তারেক রহমানের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিমানের এমডি ও সিইও ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, বারবার পতিত সরকারের সাথে সংশ্লিষ্টদের
ভিআইপি ফ্লাইটে দায়িত্ব দেওয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, একই ধরনের ঘটনা বারবার কেন ঘটছে তা খতিয়ে দেখা জরুরি। তারেক রহমানের ফ্লাইটে গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন তিনি। মুক্তিযুদ্ধে উপপ্রধান সেনাপতি অপারেশন কিলো ফ্লাইটের সমন্বয়ক স্বাধীন বাংলাদেশ বিমান বাহিনী প্রথম প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল বীর উত্তম একে খন্দকারের নামাজে জানাজা আজ। জোহরের নামাজের পর বিমান বাহিনীর ঘাঁটি বাসারে তার জানাজার নামাজ হবে। সেখানেই এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করবে বাংলাদেশ বিমান বাহিনী। পরে বিমান বাহিনী কবরস্থানে তাকে দাফন করা হবে। শনিবার সকালে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৫ বছর। এবার রয়েছে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ প্রসঙ্গ। আপিলের সময়সীমা ২ দিন কমানোর পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় ২ দিন বাড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর সংশোধিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ২০২৬ সালের ৫ থেকে ১১ জানুয়ারির পরিবর্তে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আর আপিল নিষ্পত্তি করা হবে ১২ থেকে ১৮ জানুয়ারির পরিবর্তে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। এবার অন্যান্য সংবাদ। এলডিপি থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তকে দলের গঠনতন্ত্র পরিপন্থী, অগণতান্ত্রিক ও এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেছে দলের প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী বীর বিক্রম। বহিষ্কারাদেশের পর গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান। এর আগে দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাসান সরওয়ার্দীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, হাসান সরওয়ার্দী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্পর্কে বিভ্রান্তিকর স্ট্যাটাস দিয়েছেন। তবে নিজের প্রতিবাদ বিজ্ঞপ্তিতে চৌধুরী হাসান সরওয়ার্দী দাবি করেন, তিনি নিজে কোনো ফেসবুক স্ট্যাটাসই দেননি। দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর নিয়াজুল বশিরের একটি স্ট্যাটাসে মন্তব্য করেছিলেন মাত্র। নিজের মত প্রকাশ করা সাংবিধানিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার বলে উল্লেখ করেন তিনি। প্রতিবাদে হাসান সরওয়ার্দী বলেন, ওই মন্তব্যে এলডিপির আদর্শ, স্বার্থ বা নীতির বিরুদ্ধে কোনো বক্তব্য ছিল না। সময় হলো একটি বিরতি নেওয়ার। আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় ৩ বাহিনী প্রধানের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুর ১২টায় নির্বাচন ভবনে সভায় থাকবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এরপর দুপুর ২:৩০টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক হবে। সিএসির সভাপতিত্বে এই সভায় ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিবের উপস্থিত থাকার কথা রয়েছে। আলোচ্যসূচিতে রয়েছে নির্বাচনের আগের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী পরিবেশ বজায় রাখা। এছাড়া বিবিধ বিষয় রয়েছে আলোচ্যসূচিতে। ঢাকার মগবাজারের ওয়্যারলেস গেট এলাকার একটি বাসায় একই পরিবারের 2 শিশু মারা গেছে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা জানিয়েছেন, 2 ভাই বোনের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খাবারের বিষক্রিয়া থেকে শিশু দুটির মৃত্যু হয়। ইউক্রেনের দক্ষিণে ওডেসা বন্দরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 8 জন নিহত এবং 27 জন আহত হয়েছে। শুক্রবার রাতে এই হামলা হয়। এই হামলায় ইউক্রেনের দক্ষিণে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেন, হামলার ফলে শীতকালে ভয়াবহ হিমাঙ্কের তাপমাত্রার মধ্যে কয়েকদিন ধরে বিদ্যুৎ, পানি এবং তাপ সরবরাহ থেকে 2 মিলিয়নেরও বেশি মানুষ বঞ্চিত হচ্ছে। যুদ্ধের অবসানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউরোপে অসংখ্য উচ্চ পর্যায়ের বৈঠক ও আলোচনা এখন চলমান রয়েছে।
এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। বরেন্দ্র অঞ্চলে সেচ ও শিল্প কারখানার জন্য ভূগর্ভস্থ পানি উত্তোলন নিষিদ্ধ করেছে সরকার। পানি সংকটের বাস্তবতায় গত ৬ নভেম্বর এ সংক্রান্ত গ্যাজেট জারি করা হয়। এতে প্রায় ৪ দশক ধরে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল কৃষক পড়েছেন শঙ্কায়। বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প পানির ব্যবস্থা নিশ্চিত না হলে কৃষি উৎপাদনে প্রভাব পড়বে। রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার আবু সালেহ মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ভিডিও নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। একসময় বরেন্দ্র অঞ্চল ছিল বৃষ্টি নির্ভর ও খরাপ্রবণ। বছরে উৎপাদন হতো এক ফসল। ৮০ দশকে গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহী ও রংপুর বিভাগে প্রায় ১৮,০০০ গভীর নলকূপ স্থাপন করে। এতে সেচ সুবিধা বৃদ্ধি পাওয়ায় ৪ দশক ধরে এ অঞ্চলে বছরে ৩ ফসল উৎপাদন হচ্ছে। কিন্তু গত ৬ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা গেজেটে আগামী ১০ বছরের জন্য ২৫ উপজেলায় ২১৫ ইউনিয়নকে পানি সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। ফলে বছরে ৩ ফসল উৎপাদন করা নিয়ে সংকটে পড়েছেন কৃষক। ডিপ টিউবওয়েলে পানি না উঠে বা সমস্যা হয়, তাহলে এই যত বোরো ধান হয় বড় মৌসুমে একটাও হবে না। বিকল্প পথ নাই তো, এখানে যে মোটর বসে পানি হবে তা তো হবে না। আবাদ না করলে আমরা খাইতে পারবো না, আর বরেন্দ্র পানি ছাড়া আমাদের আবাদও হবে না। এছাড়া কোনো বিকল্প কোনো পথও নাই। বরেন্দ্র অঞ্চলে খাদ্যশস্য উৎপাদনের প্রায় পুরোটাই সেচ নির্ভর। বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প পানির উৎস নিশ্চিত করার ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। পানি মিনিস্ট্রির আন্ডারে ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন, সেখানে এটা ন্যাশনাল ডিসিমিনেশন হবে এবং ফাইনালি আমরা লোকাল ডিসিমিনেশন করেছি। আমরা করার পরে এটা ফাইনালি আমরা সরকারের কাছে তুলে দেব। ব্যক্তিগত পর্যায়ে অপরিকল্পিত নলকূপ স্থাপনকেই দায়ী করছেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। বরেন্দ্র কর্তৃপক্ষের নিজের যে টিউবওয়েলগুলো এই যে আছে বা সরকারি যে টিউবওয়েলগুলো আছে, সেগুলো যদি পানি আমরা তুলতাম তাহলে পানিটা কখনোই নামার ছিল না, কারণ স্টাডির মধ্যেই ছিল। কিন্তু অতিরিক্ত টিউবওয়েল বসাইছে যারা বা শ্যালো টিউবওয়েল বসাইছে তারা সব প্রাইভেট, তো ওদের টিউবওয়েলগুলো বন্ধ না করলে পারে এই এলাকাতে পানির এই সমস্যা দেখা কখনোই যেত না। বিকল্প পানির ব্যবস্থা না করে গেজেট বাস্তবায়িত হলে বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষক অনেক বড় হুমকির মুখে পড়তে পারে। জহির মুন্না, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। বন্য হাতি হরহামেশাই লোকালয়ে হানা দেওয়ার পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ের বিভিন্ন জনপদে আতঙ্ক বিরাজ করছে। এতে প্রাণহানি, ফসলের ক্ষতি ও ঘরবাড়ি ভাঙচুর সহ যানবাহন চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে পাহাড়ে হাতির করিডর, নিরাপদ আবাসস্থল ও পর্যাপ্ত খাবারের যোগান নিশ্চিতের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মনসুর আহমদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। রাঙ্গামাটি কাপ্তাই সড়কের রান্নাটুকুন এলাকা, প্রশান্তি পার্ক, লক গেট, শিলছড়ি গেট, সীতা পাহাড় সহ বেশ কয়েকটি পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে বন্য হাতির দল। বন বিভাগের তথ্য মতে শুধুমাত্র কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান করছে প্রায় ৩৬টি হাতি। জেলার লংদু, বরকল, রাস্থলী ও বিলাইছড়িতে রয়েছে বন্য হাতি। সম্প্রতি কামিল্লাছড়ি ও রান্নাটুকুন এলাকায় হাতির আক্রমণে প্রাণ হারান ২ জন। সোলার ফেন্সিং সিস্টেম অকেজো থাকায় বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। সকলে যদি আমরা সচেতন থাকি, আমার মনে হয় আমরা এটা থেকে রোধ পাওয়া সম্ভব এবং আমরা হতাহত থেকে বেঁচে যাব। হাতি এই জায়গাগুলো ক্রস করবেই, এটা তাদের করিডোর, তারা এই পথ অবলম্বন করবেই। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা অনেক সাইনবোর্ড, বিলবোর্ড লাগিয়েছি সতর্ক অবস্থানে থাকার জন্য, এবং আমাদের টহল রয়েছে। আমরা অনেক সময় নিষেধ করি, সন্ধ্যার পর যেতে নিষেধ করি, বা আমরা হাতির অবস্থানটা ট্র্যাক করার চেষ্টা করি। সংকট নিরসনে হাতির নিরাপদ আবাস ও খাদ্যের যোগান বৃদ্ধির পরিকল্পনা কর্তৃপক্ষের। হাতি তো কোনো লোকালয়ে আসেনি, বেসিক্যালি হাতির যে হ্যাবিটেট তার ভিতরে লোকালয় তৈরি হয়েছে। মূল সমস্যাটা তো এখানে আসলে আমাদের এই ছোট্ট একটা দেশে যে হারে জনসংখ্যা বাড়তেছে, আমরা তো আসলে সকল প্রাণীর হ্যাবিটেটটি আস্তে আস্তে মানুষ সঙ্গে দখল করে ফেলছে। সেই কারণে এই প্রাণীদের সাথে মানুষের দ্বন্দ্বটাই দিনকে দিন বাড়ছে। পাহাড় কাটা ও জনবসতি নির্মাণ বন্ধ সহ হাতির নিরাপদ আবাস নিশ্চিত করতে টেকসই ব্যবস্থাপনায় জোর বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বিকেল 5:15টার মধ্যে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের অগ্রগতি জানানোর আলটিমেটাম না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। শরীফ ওসমান হাদির জানাজার নামাজে লাখো মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন। দেশের মানুষের হৃদয়ে বীর ওসমান হাদি চিরদিন থাকবে বললেন প্রধান উপদেষ্টা, তার মন্ত্র ধারণ করে জাতিকে অগ্রগতির পথে নেওয়ার আহ্বান। ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক, বাংলাদেশের সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ। এবং মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি একে খন্দকারের দাফন আজ, রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে সমর নায়ককে। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।